নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আজ আপনাদের আবার স্বাগতম। আমরা দীর্ঘদিন ধরে চর্যাপদের প্রসঙ্গ, বাংলা কারকের প্রসঙ্গ নিয়ে একাধিক ক্লাস করে গেছি। আজকের আমরা কারকেরই আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা গত দিনের ক্লাসে পড়েছিলাম একাধিক প্রকার সম্বন্ধ পদ নিয়ে, এবং ক্লাসটি বড় হয়ে যাবার কারণে আমরা সবকটা সম্বন্ধ পদ শেষ করতে পারিনি। সেই কারণে আজকে আমাদের সম্বন্ধ পদের দ্বিতীয় ক্লাস শুরু করছি। কেন দ্বিতীয় ক্লাস শুরু করছি? কারণ সম্বন্ধ পদের এত রকম ভাগ রয়েছে, যে এত রকম সম্বন্ধ রয়েছে একটা বিশেষ্যর সঙ্গে আর একটা বিশেষ্যের, অথবা একটা নামপদের সঙ্গে একটা নামপদের, ওই নামপদেরই অংশ বিশেষ্য, অথবা একটি সর্বনাম পদের সঙ্গে আরেকটি সর্বনাম পদের, এত রকম সম্বন্ধ রয়েছে যে সেই সমস্ত রকম সম্বন্ধ পদগুলো একটা ক্লাসের মধ্যে ধরাতে গেলে ক্লাসটি অবশ্যই বড় হয়ে যাচ্ছে। যে কারণে আমরা এই সম্বন্ধ পদের ক্লাসটিকে দুটো ক্লাসে ভাগ করে নিয়েছি। যাই হোক, আমরা আগের দিন পড়েছিলাম নিবারণ সম্বন্ধ পর্যন্ত, কিন্তু আগের দিন আমরা অনেকগুলো সম্বন্ধ পদই জেনেছিলাম। হয়তো মনে হতে পারে যে আর হয়তো 5টা কি 10টা সম্বন্ধ পদ রয়েছে, কিন্তু না, এখনও 18-19টা প্রায় সম্বন্ধ পদ রয়েছে, অর্থাৎ 18 বা 19 প্রকার প্রায় সম্বন্ধ রয়েছে। কি কি সেগুলো? আগের দিন আমরা জেনেছিলাম নিবারণ সম্বন্ধ পর্যন্ত। আমাদের এই আজকের সম্বন্ধ পদের ক্লাসটি শুরু করবার আগে আরেকটি কথা বলে রাখবার প্রয়োজন, যে আপনারা যারা সম্বন্ধ পদের যে বাকি অংশগুলো পড়ানো হয়ে গেছে, অথবা কর্তৃকারক কারক থেকে শুরু করে একেবারে অধিকরণ কারক পর্যন্ত, কিংবা চর্যাপদের একাধিক প্রসঙ্গ, চর্যাপদের উৎপত্তি থেকে শুরু করে বা উৎপত্তিকাল থেকে শুরু করে রচনাকাল, আবির্ভাবকাল বা উৎপত্তিকাল, ভাষাতত্ত্ব, ছন্দ, গান নাকি কবিতা, এই সমস্ত প্রসঙ্গগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের যে প্লে লিস্ট, সেখানে বাংলা কারক ও বিভক্তি অথবা চর্যাপদের নামে যে প্লে লিস্টটি রয়েছে সেগুলো খুলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আশা করছি এই চর্যাপদের যে একাধিক প্রসঙ্গ, আবিষ্কার বা ভাষা রীতিগত যে সমস্ত প্রসঙ্গগুলো রয়েছে সেইগুলো, এবং বাংলা কারকের যে একাধিক প্রসঙ্গ, কারকের সংক্ষিপ্ত ধারণা এবং প্রত্যেকটি কারকের যে শ্রেণী বিভাগ, সেগুলো সম্পর্কে বুঝতে খুব একটা অসুবিধা হবে না, এবং বলা যায় স্পষ্ট ধারণা তৈরি হতে পারে বা হবে বলা যায়। যাই হোক, আজকের ক্লাসের প্রথম সম্বন্ধটির নাম হচ্ছে যে কার্যকারণ সম্বন্ধ। কার্যকারণ সম্বন্ধ বলতে কি বোঝায়? কার্যকারণ বলতে কোনো একটা কার্য ঘটবে বা ঘটছে, তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন কি, যদি বলা হয় সূর্যের তাপ, অর্থাৎ তাপটা কোথা থেকে আসছে? সূর্য উদিত হচ্ছে সেই কারণে, অর্থাৎ এখানে তাপ হচ্ছে, কার্য ঘটছে, কিন্তু তার কারণ কি? তার কারণ হচ্ছে সূর্য। একই ধরনের উদাহরণ আমরা দেখি, মেঘের ছায়া, বিদ্যুতের আলো, প্রতিটি হচ্ছে কার্যকারণ। অর্থাৎ ছায়া কেন হচ্ছে? মেঘ উঠেছে বলে, অর্থাৎ মেঘের কারণে ছায়া হচ্ছে। বিদ্যুতের আলো, আলো কেন এসেছে? অবশ্যই বিদ্যুৎ আছে, সেই কারণেই আলো এসেছে, অর্থাৎ আলো আসছে বা আলো দিচ্ছে। তাহলে আমরা জানলাম কি? কার্যকারণ সম্বন্ধ। এরপরে আমরা জানবো প্রকৃতি বিকৃতি সম্বন্ধ। প্রকৃতি বিকৃতি সম্বন্ধ আমরা জেনেছিলাম যে অপাদান কারকের মধ্যে বিকৃতিবাচক অপাদান কারক, অর্থাৎ একটা নির্দিষ্ট বা স্বাভাবিক আকার, সেই স্বাভাবিক আকারটা পরিবর্তিত হয়ে একটি অন্য আকার ধারণ করছে তথা অন্য রূপ লাভ করছে। এখানেও ঠিক সেই রকমই, কিন্তু বিষয়টা একটা উল্টো রকম। বিষয়টা কীরকম? এখানে বলা হচ্ছে প্রকৃতি বিকৃতি সম্বন্ধ, তথা প্রকৃতিটা একরকম, বিকৃতি কি করা হয়েছে সেটা। যেমন আমরা যদি বলি খাটের কাঠ, অর্থাৎ খাট একটা প্রকৃতি, কাঠ একটা প্রকৃতি, কিন্তু দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কাঠ একটা প্রকৃতি, খাট একটা প্রকৃতি, দুটোর মধ্যে একটা সম্বন্ধ বা সম্পর্ক বোঝাচ্ছে। এটা হচ্ছে প্রকৃতি আর বিকৃতি, অর্থাৎ একরকম প্রকৃতি, কাঠের একরকম প্রকৃতি, সেটা খাটের রূপ নিচ্ছে তথা একটা বিকৃতি রূপ নিচ্ছে। একইভাবে আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যে ছানার দুধ, চুরির সোনা, প্রত্যেকটি। ছানার দুধ বলতে দুধের একরকম আকৃতি, তার বিকৃতি কিভাবে ঘটছে? ছানা। তার সঙ্গে চুরির সোনা বললে সোনা দিয়ে তৈরি হয় চুরি, অর্থাৎ সোনা তাহলে এখানে একরকম প্রকৃতি, তা চুরি হচ্ছে তার আকৃতি, অর্থাৎ অন্যরকম আকৃতি নিচ্ছে। এই হচ্ছে আকৃতি ও প্রকৃতি ও বিকৃতি সম্বন্ধ। এরপরে আমরা আসি ব্যাপ্তি সম্বন্ধ। ব্যাপ্তি মানে কি? আমরা খুব আগেও অধিকরণ কারকের ক্লাসে জেনেছি। ব্যাপ্তি মানে মূলত বোঝায় যে একটা বিস্তার। ব্যাপ্তি মানে বিস্তার বোঝাচ্ছে, অর্থাৎ একটা দীর্ঘকাল ব্যাপী এরকম একটা বোঝাবে, একটা লং প্রসেসের কথা বলা হচ্ছে। সেখানে উদাহরণগুলো আমরা কি কি বুঝবো সম্বন্ধ পদের ক্ষেত্রে? সেটা হচ্ছে গ্রীষ্মের ছুটি, দুদিনের কথা,
আবার যদি বলি 6 মাসের খেলা ইত্যাদি, অথবা বলতে পারি বছরের খোরাক প্রত্যেকটি। তাহলে কি কি বললাম আমরা, যে গ্রীষ্মের ছুটি অর্থাৎ গ্রীষ্মকালীন ব্যাপী ছুটি। আবার যদি বলি দুদিনের কথা, দুদিন ব্যাপী যে কথা বা যে আলোচনা, তাহলে এখানে একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপ্তির সম্বন্ধ। এরপরে আমরা আসি, যেহেতু আমরা 19টা সম্বন্ধের কথা আলোচনা করব, তাই প্রত্যেকটি সম্বন্ধ পরপর বলার পর কয়েকটি করে মাত্র উদাহরণ দেব, এবং আশা করছি উদাহরণগুলোর মধ্য দিয়ে আপনারা বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। তাহলে এরপরে আমরা কি জানবো, এরপরে আমরা জানবো যে গুণধর্মাদি সম্বন্ধ। কি গুণধর্মাদি সম্বন্ধ? গুণধর্মাদি মানে কি বোঝা যাচ্ছে, কোনো একটা বস্তু বা বিষয় তার কোনো একটা গুণ আছে, সেই গুণটা সম্পর্কে বলা হচ্ছে। কি গুণটা দেখি আমরা, যদি বলি তুলোর কোমলতা, অর্থাৎ তুলো নরম, অর্থাৎ তুলোর ধর্মটা কি, তুলোর ধর্ম হচ্ছে সে কোমল, অর্থাৎ কোমল মানে কোমল আর কি, মানে নরম বোঝাচ্ছে। তারপর আবার যদি বলি প্রাণের সজীবতা, প্রাণের ধর্ম সজীবতা। বরফের শীতলতা, বরফের ধর্ম শীতলতা। আমরা অধিকরণ কারকে বরফের শীতলতাটা জেনেছিলাম কি, ব্যাপ্তাধিকরণ হিসাবে জেনেছিলাম, কিন্তু এখানে সম্বন্ধ পদের ক্ষেত্রে আমরা জানতে পাচ্ছি, যেহেতু সম্বন্ধ পদ হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাই এটি হচ্ছে গুণধর্মাদি সম্বন্ধ। অধিকরণ কারকে তার বরফের শীতলতা বলতে পারবো না, বরফের শীতলতা আছে বা বরফ শীতল হয়, এই বরফের শীতলতা আছে, কথা বলতে পারি, অর্থাৎ কোথায় শীতলতা আছে, তখন অধিকরণ কারক হচ্ছে। কিন্তু এখানে তো আর অধিকরণ সম্বন্ধ বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে পুরোপুরি গুণধর্মাদি সম্বন্ধ। বরফের শীতলতা, বরফের বলতে কোনো স্থান বা কোনো সময় ইত্যাদি এসব কিছু বোঝাচ্ছে না, বরফের এই কথাটির মধ্য দিয়ে। তাহলে আমরা গুণধর্মাদি সম্বন্ধ সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা জানবো যে উপলক্ষ সম্বন্ধ, অর্থাৎ কোনো কিছুকে উপলক্ষ করে কিছু একটা বিষয় ঘটছে, অর্থাৎ একটা নামপদ এবং পাশে আরেকটা নামপদ, দুটো নামপদের এমনভাবে ব্যবহার করা হয়েছে বা এমন রকম সম্বন্ধ রয়েছে, একে অপরকে উপলক্ষ করেই সম্বন্ধটা তৈরি হয়েছে। সম্বন্ধটা কি, সম্বন্ধটা আমরা দেখি একবার। শনিবারের ছুটি, পুজোর ছুটি, রাসের ছুটি ইত্যাদি যে প্রসঙ্গগুলো আছে, অর্থাৎ দেখা যাচ্ছে এই ছুটিটা একটা নির্দিষ্ট উপলক্ষ, অর্থাৎ নির্দিষ্ট উপলক্ষকে কেন্দ্র করে এই ছুটিটার কথা বলা হচ্ছে। অর্থাৎ ছুটি এবং ওই শনিবার দুটোর মধ্যে একটা উপলক্ষগত সম্বন্ধ আমরা দেখতে পাচ্ছি, তাই এটি হচ্ছে উপলক্ষগত সম্বন্ধ। এরপরে আমরা আসবো দক্ষতা সম্বন্ধ। আমরা আগের দিনের ক্লাসে নির্ধার সম্বন্ধ নামে একটি সম্বন্ধ পড়েছিলাম, সেখানে আমরা কি জেনেছিলাম, নির্ধার সম্বন্ধের মধ্যে জেনেছিলাম যে দলের ওঁচা বা ক্লাসের ওঁচা, পালের গোদা, নাটের গুরু, এই ব্যাপারগুলো জেনেছিলাম। কিন্তু আজকে আমরা দক্ষতা অর্থে যে সম্বন্ধটা জানবো, সেই সম্বন্ধের মধ্যে কি দেখতে পাবো, একবার দেখি। দুটো একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। দেখি একবার, যেমন বলি পরিবেশনের চাই, ঘটকালির ওস্তাদ। আবার যদি বলি ঝগড়ায় ঝানু, তাহলে পরিবেশনের চাই, ঘটকালিতে ওস্তাদ বা ঝগড়ার ঝানু, এই প্রত্যেকটি কথার মধ্য দিয়ে দক্ষতা তো পরিষ্কার হচ্ছে। আবার যদি সূক্ষ্ম অর্থে দেখতে চেষ্টা করি, তাহলে অনেকটা ওই নির্ধারণ করবার মতো ভাবটাও যেন ফুটে উঠছে বা আমাদের মনে হচ্ছে, কিন্তু আসলে তা নয়। এই কারণেই বললাম নির্ধার সম্বন্ধ মানে হচ্ছে 10 জনের মধ্যে একজনকে নির্ধার করে বা নির্ধারণ করে দেওয়া। আর এখানে বলা হচ্ছে পরিবেশনের চাই, সেখানে পরিবেশন অনেকেই করে, তার মধ্যে একজনকেই বলা হচ্ছে, কিন্তু তাহলেও পরিবেশনের মধ্যে যেটা দক্ষতাকে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ সে কর্মপট ক্রিয়াটাকে প্রকাশ করছে এখানে, অর্থাৎ সে ওই ক্রিয়াটা করতে বা ওই কর্মটা করতে সে খুব পটু বা খুব দক্ষ, সেই অর্থে এইখানে দক্ষতা সম্বন্ধ। প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রেই আমরা তাই দেখছি। যেমন কি বললাম, ঘটকালির ওস্তাদ, অর্থাৎ ঘটকালি করতে ওস্তাদ, ওই লোকটা ঘটকালি করতে ওস্তাদ, অর্থাৎ ওই একজনকেই তখন বোঝাচ্ছে, অর্থাৎ নির্ধারণ করছে, কিন্তু ওস্তাদ অর্থে অর্থাৎ ঘটকালি করা অর্থে একটা ক্রিয়া বোঝাচ্ছে। আবার দেখি যে ঝগড়ার ঝানু, ক্রিয়া বলতে কর্ম বোঝাচ্ছে, অর্থাৎ ঝগড়ার ঝানু বলতে ঝগড়া করতে সে ওস্তাদ, মানে এই অর্থে বোঝাচ্ছে যে ঝগড়ার ঝানু। তাহলে ঝগড়া বিশেষ্য পদটির সঙ্গে ঝানু বিশেষ্য পদের একটি সম্বন্ধ বোঝাচ্ছে, এবং অবশ্যই এটা দক্ষতা, অর্থাৎ ঝগড়া করতে সে দক্ষ, সেই অর্থে হচ্ছে ঝগড়ার ঝানু। তাহলে দক্ষতা অর্থে জানলাম। এরপরে আমরা জানবো যে আধার আধেয় সম্বন্ধ। আধার আধেয় সম্বন্ধ কি, একটা আধার আধেয় সম্বন্ধ আছে আর একটা আধেয় আধার সম্বন্ধ আছে। কোনটা আধার কোনটা আধেয় সেটা আমাদের জানতে হবে। আধেয় মানে কি, যে বস্তুটা রাখা হয় সেটাকে বলা হয় আধেয়, আর আধার মানে কি, যে পাত্রে রাখা হয় সেটাকে বলা হয় আধার। মানে আধার আর আধেয় হচ্ছে একটা পাত্র এবং সেই পাত্রে রাখা কোনো বস্তু বা যাই হোক না কেন, এটা হচ্ছে আধার ও আধেয় সম্বন্ধ।
তাহলে আধার আধেয় সম্বন্ধ যদি বলি তাহলে আমরা কি বলবো? আধার কি? গ্লাস, আধেয় জল, তাহলে গ্লাসের জল। আবার যদি বলি উদাহরণ থালার ভাত বলতে পারি, অথবা বলতে পারি গঙ্গার জল, গঙ্গাটা হচ্ছে আধার, অর্থাৎ নদীর জল, নদীটা আধার, জলটা হচ্ছে আধেয়। এই গেল আধার আধেয়। এরপরে আমরা কি বলবো? আধেয় আধার। আধেয় আধার বলতে, তাহলে আধেয় বলতে কি? যেটা রাখা হয়, অর্থাৎ যে বস্তুটা সেটা হচ্ছে আধেয়, যাতে রাখা হয়, অর্থাৎ যে পাত্রটা রাখা হয় সেই পাত্রটাকে বলা হয় আধার। তাহলে আমরা উদাহরণ দেখব আধেয় আধার। যদি আমরা বলি যে জলের বালতি, কি বললাম? আগে বলা হয়েছিল বালতির জল, মানে নদীর জল, এটা জলের নদী, তেমনভাবে জলের বালতি, জলের মগ, এই সমস্ত ব্যাপারগুলো। সাবানের বাক্স, যদি বলি সাবান হচ্ছে আধেয়, বাক্স হচ্ছে আধার, তাহলে এই হলো আধার আধেয়, আধেয় আধার, আধার আধেয় সম্বন্ধ, এই আধেয় আধার সম্বন্ধ। এরপরে আমরা আসবো অবলম্বন সম্বন্ধ। অবলম্বন সম্বন্ধ বলতে কি বুঝবো? অবলম্বন মানে কোনো কিছুকে অবলম্বন করা বোঝাচ্ছে। তাহলে দুটো পদ রয়েছে, নামপদ রয়েছে, একে অপরের সঙ্গে সম্বন্ধ বোঝাবে কোনো কিছুকে অবলম্বন করে, অর্থাৎ একে অপরকে অবলম্বন করে। উদাহরণ দেখি, দিনের সহায় অর্থাৎ দরিদ্রের সহায়, দুটো কথার মধ্যে বোঝা যাচ্ছে সহায় পদটি দিনের সঙ্গে অবলম্বন অর্থে সম্বন্ধযুক্ত হয়েছে। দিনের সহায়, দিন মানে দরিদ্র, এর সহায়, এই অর্থে অবলম্বন সম্বন্ধ। এরপরে আবার দেখি ক্ষীণের স্মরণ, কি বলা হলো? ক্ষীণের স্মরণ। ক্ষীণের স্মরণ বলতে স্মরণ দেওয়া হচ্ছে ক্ষীণকে, এখানে হচ্ছে মূলত যে অবলম্বন সম্বন্ধ বোঝাচ্ছে। এরপরে নিরাশ্রয়ের আশ্রয়, কি বলা হলো? নিরাশ্রয়ের আশ্রয়। আশ্রয়টা কাকে অবলম্বন করে? এই নিরাশ্রয় আশ্রয়কে অবলম্বন করছে, পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ অবলম্বন অর্থে বোঝাচ্ছে একটা পদ আর একটা পদকে অবলম্বন করছে। নিরাশ্রয়ের আশ্রয় সেই অবলম্বন বোঝাচ্ছে, দিনের সহায় সেখানেও অবলম্বন বলছে, ক্ষীণের স্মরণ সেখানেও অবলম্বন আমরা বুঝতে পারছি। আবার যদি ভবের কাণ্ডারি, ভবপারের যে কাণ্ডারি, তাকে কাণ্ডারিও তো মাঝি অর্থে বোঝাচ্ছে, তাহলে ভব পার করছে যে মাঝি, তাহলে বোঝাচ্ছে এখানে ভব পার করার জন্য, অর্থাৎ যদি বলা হয় ভব পার করার মানেটা তো হচ্ছে মুক্তি লাভ করা, এই মুক্তি লাভ করার যে মাঝি, ঈশ্বরের কথা বলা হচ্ছে, অর্থাৎ ওই মাঝিকে অবলম্বন করে ভব পার করবে, এই কথা বোঝানো হচ্ছে পদটির মধ্য দিয়ে। তাহলে এখানে বোঝা যাচ্ছে অবলম্বন সম্বন্ধ। এরপরে আমরা আসবো বাহ্য বাহন সম্বন্ধ। বাহ্য বাহন সম্বন্ধ যেমন দেখি তীর্থযাত্রীর বাস, আবার যদি বলি বালির লরি, জলের গাড়ি, সাজিমাটির নৌকা, এগুলি হচ্ছে বাহ্য বাহন সম্বন্ধ। অর্থাৎ বাইরের বাহনটা হচ্ছে বাইরের বাহন, বাহ্য মানে বাইরের বিষয়, যেটা বাইরের বিষয়, এটা যার মধ্যে অভ্যন্তরীণ ব্যাপারটা নেই, এরকম বাহ্য বাহন সম্বন্ধ। সাধারণ একটা বিষয় যে চিনির লরি বা ওই যে বলা হচ্ছে তীর্থযাত্রীর বাস, তীর্থযাত্রী ব্যাপারটা, বাস হচ্ছে যে বাহন, আর তীর্থযাত্রী একটা বাহ্য বস্তু বা বাহ্য জিনিস, এই বাহ্য বাহন। এরপরে আমরা আসবো ব্যবসায়ী সম্বন্ধ। ব্যবসায়ী সম্বন্ধ বলতে এটাও সোজা, ব্যবসা, ব্যবসার সঙ্গে কোনো একটা পদ যুক্ত হচ্ছে দিয়ে ব্যবসায়ী সম্বন্ধ তৈরি হচ্ছে। উদাহরণ দেখি পাটের দালাল, আবার যদি বলি আদার ব্যাপারী, এই যে ব্যবসায়ী সম্বন্ধ। পাট একটা ব্যবসা, পাটের ব্যবসা করছে, দালাল সেই অর্থে ব্যবসার সম্বন্ধ। আবার যদি বলা হলো আদার ব্যাপারী, এখানেও ব্যবসায়ী সম্বন্ধ বোঝাচ্ছে। সোনার বেনে, ব্যবসায়ী সম্বন্ধ বোঝাচ্ছে। মাছের আড়তদার, এটিও ব্যবসায়ী সম্বন্ধ বোঝাচ্ছে, অর্থাৎ আরও ব্যবসা করছে, মাছের ব্যবসা করছে, তাই ব্যবসায়ী সম্বন্ধ, আড়তদার। এরপর আমরা আসবো অসম্ভব সম্বন্ধ। এটা একটা মজার জিনিস। অসম্ভব সম্বন্ধ কি? মানে যেটা কল্পনা করা যাবে না কিন্তু আমরা বলি এমন সম্বন্ধের কথা। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি আসলে কিছু হয়? হয় না। মানে যে বস্তুটা নেই, যেটা কোনোদিন সম্ভব নয়, সেই রকম একটা বস্তুকে সম্বন্ধ পদ হিসাবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সেরকম একজনের সঙ্গে সম্বন্ধ তৈরি করে বসানো হচ্ছে। ঘোড়ার ডিম, ডিম আছে কিন্তু আসলে ঘোড়ার কি ডিম হয়? হয় না। তাহলে ঘোড়ার সঙ্গে ডিমের সম্বন্ধ করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে অসম্ভব সম্বন্ধ। একইভাবে যদি সাপের 5 পা, সাপের পাই থাকে না, 5খানা পা তো দূরের কথা, যদি বা থাকে গোসাপের 4টে পা থাকে, কিন্তু সাধারণত যে সমস্ত সাপগুলো রয়েছে সাধারণ সাপ, সেই সাপের পা থাকে না। তারপর আমরা কি সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি হয় আসলে, সে তো পাথরের তৈরি বাটি, তাহলে তা আবার সোনার হবে কি করে? তাহলে এখানেও বোঝা যাচ্ছে এগুলো অসম্ভব সম্বন্ধ বোঝাচ্ছে। একইভাবে ব্যাঙের সর্দি আছে, কাঁঠালের আমসত্ব রয়েছে, ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে, একাধিক উদাহরণ রয়েছে এই ধরনের, যেগুলো মূলত যে ধাঁধামূলক যে সমস্ত যে বিষয়গুলো রয়েছে, সম্বন্ধগুলো রয়েছে, সেগুলো হচ্ছে মূলত অসম্ভব সম্বন্ধ। এগুলোর মধ্যে দিয়ে কিছু একটা অন্য কিছু বোঝানো হয়, এগুলো ব্যঞ্জনার্থে ব্যবহৃত। এরপর আমরা জানবো যে উৎপাদক সম্বন্ধ। উৎপাদক মানে কি?
উৎপাদন করেন যিনি, তাকে উৎপাদক বলা হয়। তাহলে এরকম ধরনের কিছু বিষয় আমরা জানবো। উৎপাদক, যেমন উৎপাদক হচ্ছে সুবোধের চা, অর্থাৎ সুবোধ চা তৈরি করে, শুভ চায়ের উৎপাদককে সুবোধ। একইভাবে বলি বিলাতের জিনিস, বিলাত থেকে উৎপাদিত জিনিস, বিলাতের জিনিস। আবার যদি বলি জাপানের শিল্প, শিল্প জাপান থেকে উৎপাদিত হয়েছে, জাপানের শিল্প। আবার যদি বলি দুলালের দই, দই উৎপাদন করেছে কে? দুলাল, তাই এটা উৎপাদিত বা উৎপাদক সম্বন্ধ। তাহলে উৎপাদক সম্বন্ধ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো মূলত ভোগ্য সম্বন্ধ। ভোগ্য মানে কি? যে ভোগ করে, যে জিনিসটাকে ভোগ করা হয় সেটাকে বলা হবে ভোগ্য। যেমন কি শ্যামলের চা, অর্থাৎ শ্যামল চা মানে শ্যামলের কাছে চাটা হচ্ছে ভোগ্য, এই অর্থে বোঝাচ্ছে এটা ভোগ্য সম্বন্ধ। আবার যদি বলি রামবাবুর ডিশ, অর্থাৎ ওই ডিশটা রামবাবুর ভোগ্য, সেই অর্থে হচ্ছে এটা ভোগ্য সম্বন্ধ। এরপরে আমরা আসি বিপসা সম্বন্ধ। আমরা বিপসা মানে আগেও জেনেছি, প্রতিটা ক্লাসে জেনেছি, কর্মকারক কারকের ক্লাসে জেনেছি বিপসা, করণের ক্লাসে বিপসা জেনেছি, অধিকরণে আমরা জেনেছি বিপসা। এখন বিপসাটা তাহলে কি? সম্বন্ধ পদের মধ্যে সম্বন্ধ পদের বিপসাও সেই একই ধরনের। যদি আমরা বলি সঙ্গের সাথী, সাথী মানেও যা, সঙ্গ মানেও তাই, দুটো একই অর্থ, বলবার ভঙ্গিটা আলাদা, কিন্তু দুটোর মধ্যে একটা সম্বন্ধ বোঝাচ্ছে। সঙ্গ পদটির সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সেটা সাথী পদটির সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়েছে। তাহলে আমরা প্রথম পদটিকে বলবো সম্বন্ধ পদ, তাহলে সঙ্গের পদটি হচ্ছে সম্বন্ধ পদ। একইভাবে যদি বলি ব্যথার ব্যথী, দুঃখের দুঃখী, প্রতিটি পদই হচ্ছে দেখা গেল যে ব্যাপ্তি সম্বন্ধ, এই বিপসা সম্বন্ধ। প্রতিটি পদ কি? বিপসা সম্বন্ধ। এরপরে আমরা আসি কৃতিকারক সম্বন্ধ। আমরা কর্তৃকারক সম্বন্ধ পড়েছি, এখানে কৃতিকারক সম্বন্ধ কেন বলা হচ্ছে? যে কি তৈরি করেছে, তার কি কৃতিত্ব রয়েছে, সেই কৃতিত্ব অর্থে হচ্ছে কৃতিকারক সম্বন্ধ। যেমন আমরা যদি বলি বঙ্কিমচন্দ্রের রসরচনা, বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব, তিনি রসরচনা করেছেন, অর্থাৎ রসালো ধরনের রচনা করেছেন, রসি কিছু বলেছেন, যে রচনাগুলো যেগুলো তিনি লিখেওছেন, এই হচ্ছে বঙ্কিমচন্দ্রের রসরচনা। এটা কৃতিকারক, তার কৃতিত্ব অর্থে ব্যবহৃত হচ্ছে, তিনি এটা তৈরি করেছেন, তার এই কৃতিত্ব রয়েছে এই রসরচনায়। আবার রবীন্দ্রনাথের কাব্যে রবীন্দ্রনাথের কৃতিত্ব রয়েছে। একইভাবে শরৎচন্দ্রের উপন্যাস রচনায় শরৎচন্দ্রের কৃতিত্ব রয়েছে, এই অর্থে হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাস, অর্থাৎ কৃতিকারক। এটা কর্তৃকারক বলে ভুল করলে হবে না, এখানে কর্তা নয়, এখানে বোঝাচ্ছে কৃতিত্ব বোঝাতে, তিনি কি সৃষ্টি করেছেন, তাতে তার কি কৃতিত্ব রয়েছে সেই অর্থে। আবার যদি বলি নন্দলালের ছবি, নন্দলাল ছবি আঁকায় কৃতিত্ব অর্জন করেছেন। একই সঙ্গে আচার্য রায়ের আবিষ্কার, প্রফুল্লচন্দ্র রায়ের আবিষ্কার, অর্থাৎ প্রফুল্লচন্দ্র রায় কি কৃতিত্ব করেছেন, কি আবিষ্কার করেছেন, সেই অর্থে বোঝানো হচ্ছে আচার্য রায়ের আবিষ্কার। তাহলে এই গেল হচ্ছে আমাদের 19 প্রকার সম্বন্ধের কথা। তাহলে আমরা আগের দিনের ক্লাসে জেনেছিলাম প্রায় 15 প্রকার সম্বন্ধ, আজকের ক্লাসে জানলাম প্রায় 19 প্রকার সম্বন্ধের বিষয়ে। তাহলে এই ক্লাসটির মধ্য দিয়ে আশা করা যাচ্ছে যে কোনো পরীক্ষা হোক, অথবা সম্বন্ধ পদ সম্পর্কে জানার জন্য হোক, অথবা বাংলা ব্যাকরণ সম্পর্কে ঠিকঠাক ধারণা তৈরি করবার জন্যই হোক, এই সম্বন্ধ পদের এই ক্লাসটির মধ্য দিয়ে যত প্রকার সম্বন্ধ রয়েছে তত প্রকার সম্বন্ধ এক প্রকার জানা হয়ে গেল। এবং বিষয়টা কি, আমরা এই একটা ক্লাসের মধ্য দিয়ে প্রত্যেকটা বিষয় যে একবার শুনলাম আর সারা জীবন মনে থাকবে এটা হয় না। এর জন্য কি করতে হয়? বারবার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের মধ্য দিয়ে বা বারবার অভ্যাসের মধ্য দিয়ে বিষয়গুলো সবসময় মাথার মধ্যে বা মনের মধ্যে রাখা সম্ভব হয়। নইলে কি আজকে আপনি পড়লেন, 10 দিন পরে দেখবেন মনে নেই। তাই বারবার রিভাইজটা কিভাবে হবে? আপনি ভিডিও দেখেও বারবার দেখতে পারেন, অথবা আপনি দেখে নিয়ে বা দেখার সময় সেগুলো খাতায় নোটবদ্ধ করে নিয়ে সেগুলোকে বারবার রিভাইজ করতে পারেন। তাহলে এই বিষয়গুলো প্রত্যেকটা মাথার মধ্যে থাকে। আর সবথেকে বেশি বিষয় সহজ পন্থা হলো যে একটা সাধারণ উপলব্ধি বা সাধারণ একটা বোধ তৈরি করা, যে আমি যদি বলি ব্যবসায় সম্বন্ধ, ব্যবসা কোনগুলো, তাহলে আমার এই সাধারণ বোধটা যদি সেটা বোঝা যায়, তাহলে তার সঙ্গে কিসের সম্বন্ধ হচ্ছে এটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। আবার যদি বাহ্য বাহন সম্বন্ধ বোঝা যাচ্ছে, কিছু একটা বইছে কোনো একটা বাহনের মাধ্যমে, কিছু একটা বইছে বা বহন করছে একটা বাহনের মাধ্যমে, এটা সহজভাবে বোঝা যাচ্ছে। এই বোধগুলো যদি সাধারণভাবে সহজভাবে তৈরি করা যায় এবং সেটা সম্ভব বারবার পড়াশোনার মধ্য দিয়েই, তাহলে এই ভিডিওগুলো বা এই সম্বন্ধ পদগুলোকে বা কারকগুলোকেও বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আশা করছি ক্লাস ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ক্লাসটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। নমস্কার, ধন্যবাদ।